where the mind is without fear and the head is held high, where knowledge is free. মালদা জেলা প্রশাসন কর্তৃক অনলাইন টেলিভাইজড ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আমি নবজ্যোতি বলদা, রসায়নের শিক্ষক, মিল্কি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তো আজ তোমাদের অর্গ্যানিক কেমিস্ট্রির শেষ ভাগে যে অংশটুকু আছে সেই অংশটুকু আমি আলোচনা করব বা বোঝানোর চেষ্টা করব। তো আমি একটু আমার প্রিভিয়াস ক্লাসগুলোর রিপিটেশন করে নিই সংক্ষেপে। প্রথমে আমি বলেছিলাম ফিজিক্যাল সায়েন্সের মধ্যে দুটো পার্ট আছে, ফিজিক্স এবং কেমিস্ট্রি। তার মধ্যে কেমিস্ট্রির মধ্যে আবার কতকগুলি ভাগ আছে, তার মধ্যে জৈব রসায়ন বা অর্গ্যানিক কেমিস্ট্রি একটা পার্ট, এবং সেই জৈব রসায়ন পার্টটি খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আমাদের বাস্তব জীবনের বিভিন্ন জিনিসপত্র যেগুলো আমরা ব্যবহার করি, জীবনদায়ী বিভিন্ন ওষুধ যেগুলো আমরা খাই, তার অনেকটাই এই জৈব রসায়নের অবদান। তো সেখান থেকে পড়তে গিয়ে জৈব রসায়নের মূল যে গঠন বা স্কেলিটনে যে বস্তুটি থাকে বা যে এলিমেন্টটি থাকে সেটি হচ্ছে কার্বন। কার্বন ব্যতীত কোনো জৈব যৌগ সম্ভব নয়, এবং সবথেকে সরলতম হাইড্রোকার্বন CH4 মানে মিথেন, যা মার্স গ্যাস নামে পরিচিত। এছাড়াও বিভিন্ন রকমের জৈব যৌগ আছে, এবং জৈব যৌগের সংখ্যা কয়েক লাখ, কয়েক কোটি বললেও কম বলা হয়, প্রচুর, অগণিত, অসংখ্য। এখনও অনেক জৈব যৌগ, যত দিন যাচ্ছে বিভিন্ন নতুন জৈব যৌগ আবিষ্কার হয়েও যাচ্ছে, বিভিন্ন ধরনের জৈব যৌগ আবিষ্কার হয়ে যাচ্ছে। সুতরাং এর ব্যাপ্তি বিশাল। তো বেসিক যে কার্বনের জৈব যৌগ মিথেন, তার যে গঠন সেটা আলোচনা করেছি। তার হায়ার হোমোলগ ইথেন, সেটা সম্পর্কে বলেছি। ইথিলিন সম্পর্কে বলেছি, অ্যাসিটিলিন সম্পর্কে বলেছি। অর্থাৎ তোমাদের খুব বেসিক যে জিনিসগুলো, একটা এবং দুটো কার্বনওয়ালা যে সমস্ত জৈব যৌগগুলো আছে, যেগুলো খুব ব্যবহৃত হয় বা যেগুলো একেবারে বেসিক আইডিয়ার জন্য দরকার, সেই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা জৈব যৌগ সম্পর্কে আলোচনা করেছি। কেন হাইড্রোকার্বন বলছি সেটাও বলা হয়েছে। জৈব যৌগের মধ্যে সমবায়বতা দেখা যায় সেটা বলেছি। সমগণীয় শ্রেণী বলতে কী বোঝায় সেটা আলোচনা করা হয়েছে। এবং লাস্ট ক্লাসে আমরা জৈব যৌগের নামকরণ কিভাবে করব সেটাও দেখেছি। তো আজ আমরা জৈব যৌগের পরবর্তী পার্ট, কিছু জৈব যৌগ মিথেন, ইথেন ইত্যাদি এই সমস্ত জৈব যৌগগুলো কী জন্য ব্যবহার হয় বা কী কাজে ব্যবহার হয় সেই জিনিসটা সম্পর্কে একটু আলোচনা করব। তারপরে তাদের বিভিন্ন রকমের বিক্রিয়াসমূহ সম্পর্কে আলোচনা করব। তো দেখা যাক বিভিন্ন জৈব যৌগগুলো কীভাবে রাসায়নিক, কীরকম রাসায়নিক বা ভৌত ধর্ম দেখায় এবং তাদের ব্যবহারটা কী। তো প্রথম জৈব যৌগ আসছি মিথেন, যার সংকেত আমরা অলরেডি জেনে গেছি, CH4। তো এই মিথেন জৈব যৌগে প্রথমে আসছি কোথায় পাওয়া যায়। মিথেন জৈব যৌগটি খনিতে পাওয়া যায়। ভূগর্ভস্থ যে সমস্ত তৈলকূপ আছে, যেখান থেকে আমরা প্রাকৃতিক তেলগুলো নিষ্কাশন করে থাকি, সেই খনির মধ্যে আমরা মিথেন পেয়ে থাকি। তো এই যে প্রাকৃতিক গ্যাস, যার প্রধান উৎসই হচ্ছে কি না মিথেন, এবং এর মধ্যে প্রায় 90%, 80 to 90% বলতে পারো মিথেন বর্তমান।
এছাড়াও কয়লার অন্তর্ধূম পাতন করলে সেখান থেকেও আমরা মিথেন গ্যাস পেয়ে থাকি। তো এই মিথেন কী কাজে ব্যবহৃত হয়? জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। মিথেনকে যদি 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয়, এখান থেকে কার্বন এবং হাইড্রোজেন পেয়ে থাকি। এই কার্বনটা সূক্ষ্ম কার্বনের গুঁড়ো আকারে পাই, এটাকে বলা হয়ে থাকে কার্বন ব্ল্যাক। এটাকে বলা হয়ে থাকে কার্বন ব্ল্যাক। এই কার্বন ব্ল্যাক বিভিন্ন ছাপার কালি প্রস্তুতিতে, তারপরে রং প্রস্তুতিতে, গাড়ির টায়ার প্রস্তুতিতে ইত্যাদিতে ব্যবহৃত হয়। এছাড়াও মিথেন থেকে মিথানল, মিথেন থেকে মিথাইল ক্লোরাইড, এরকম বিভিন্ন যৌগ, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যও আমরা তৈরি করতে পারি। সেকেন্ড জৈব যৌগ আসছি আমরা, যার উৎস সম্পর্কে একটু দেখব, সেটা হচ্ছে ইথিলিন বা ইথিন। কালকে করিয়েছি, দুটো কার্বন আছে যেহেতু, সেই জন্য ইথ প্লাস ডাবল বন্ড থাকার জন্য ইন, তাহলে একসাথে নামটা যোগ করলে হয়ে যায় কি না ইথিন, বা এটাকে সংক্ষেপে ইথিলিনও বলা যায়। তাহলে ইথিন বা ইথিলিন। এর উৎস কি? এর উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাসে ইথিন থাকে। এছাড়াও পেট্রোলিয়ামের তাপীয় বিয়োজনের ফলেও আমরা ইথিলিন পাই। এই তাপীয় বিয়োজন মানে যে কোনো হাইড্রোকার্বনের তাপীয় বিয়োজনকে একটা নাম দেওয়া হয়, সেটাকে বলা হয়ে থাকে ক্র্যাকিং। তো এই ইথিলিন আর কিভাবে প্রস্তুত করতে পারি? এই ইথিলিন ইথানল থেকেও প্রস্তুত করা যায়। CH3CH2OH একে যদি গাঢ় H2SO4, C.H2SO4 মানেই হচ্ছে কনসেন্ট্রেটেড, মানে গাঢ়। এই C কথাটা ইন্ডিকেট করছে আমার গাঢ় H2SO4, এটা মাথায় রাখতে হবে। তাহলে কনসেন্ট্রেটেড H2SO4 এবং তাপ, এখানে তাপটা একটু ইম্পর্টেন্ট, একটু মনে রাখতে হবে। 170 থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড মতো টেম্পারেচার লাগে উত্তপ্ত করলে। CH2 ডাবল বন্ড CH2 প্লাস জল। তাহলে এখানে দেখো কিভাবে যৌগটা উৎপন্ন হচ্ছে না, এখান থেকে OH গ্রুপ আর এই কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল। তাহলে CH3 ছিল, হয়ে গেল CH2, আর CH2 থেকে OH বেরিয়ে গেল। তাহলে H আর OH মিলে জল বেরিয়ে গেল, আর এখান থেকে তৈরি হলো কি না ইথিন। তাহলে এটা একটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি, CH3CH2OH কে Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড বা এটাকে অ্যালুমিনা বলা হয়ে থাকে, মিশিয়ে 350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে সেখান থেকেও তৈরি হয় ইথিলিন। তো এই দুটো, এই কনসেন্ট্রেটেড H2SO4 এবং Al2O3 অ্যাকচুয়ালি কি করছে, এখান থেকে দুই জায়গা থেকেই বলতে পারো, বা অ্যালকোহল থেকে, ইথাইল অ্যালকোহল থেকে জল বের করে দিচ্ছে। তাহলে যে জলকে বের করে দিচ্ছে, তাহলে জল যারা বের করে তাদেরকে কি বলে? নিরোধক পদার্থ। সেটা অলরেডি তোমরা আশা করি ক্লাস 9-এ পড়েছো। তাহলে এর নিরোধন ধর্মটাকে কাজে লাগিয়ে এখান থেকে জল বের করে ইথাইল অ্যালকোহল থেকে আমরা ইথিলিন তৈরি করতে পারি বা পারছি। এক্ষেত্রে একটু বলে রাখা ভালো, এই টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট, কারণ দেখো ইথানলের মধ্যেই কনসেন্ট্রেটেড H2SO4 দিলাম, আর টেম্পারেচারটা আমি 170 না দিয়ে 140 ডিগ্রি সেন্টিগ্রেড করে দিলাম। তখন কি হয়? তখন ইথাইল অ্যালকোহলের 1 মোল থেকে আর জল বেরোয় না, তখন 2 মোল পরস্পর যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে গিয়ে CH3 CH2O CH2 CH3 প্লাস জল, এটা উৎপন্ন করে থাকে। তাহলে এবার দেখো এখানে কিন্তু আর ইথিলিন উৎপন্ন হলো না, তৈরি হয়ে গেল কি ইথার, ডাই ইথাইল ইথার। তো এটা কিভাবে হয় একটু সংক্ষেপে দেখিয়ে দিই। CH3 CH2OH প্লাস এটা 1 মোল CH2 CH3, এইভাবে ব্যাপারটাকে মনে রাখতে পারো। দেখো এই H2O বেরিয়ে গেল, এই যে H2O বেরিয়ে গেল,
তাহলে পড়ে থাকলো CH3 CH2O CH2 CH3। তাহলে টেম্পারেচারটা এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। সুতরাং টেম্পারেচারটা মনে রাখতে হবে যে উচ্চ তাপমাত্রায় 1 মল থেকে জল বেরোচ্ছে, নিম্ন তাপমাত্রায় 140 ডিগ্রিতে গাঢ় H2SO4 উপস্থিতিতে 2 মোল জুড়ে গিয়ে ইথার তৈরি করে ফেলছে। সুতরাং এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে ইথিলিন প্রস্তুতির জন্য তোমাকে অবশ্যই টেম্পারেচারটা 170 মেনশন করতে হবে, এটা না হলে কিন্তু একটু ভুল হয়ে যাবে। আর পরীক্ষার সময় অনেক সময় হয় যে টেম্পারেচার আমাদের মনে থাকে না, সেক্ষেত্রে ভুল যেন করবে না। মানে এখানে হয়তো মনে হচ্ছে 170 হবে না 140 হবে, কনফিউশন অ্যারাইজ করতেই পারে। তো সেক্ষেত্রে যদি কনফিউশন থাকে, কনফিডেন্স না থাকে, তুমি ভুল করে 140 লিখে চলে এলে, দিয়ে প্রোডাক্টের দিকে ইথিলিন লিখে দিলে, তাহলে কিন্তু নম্বর কেটে নেবে। সুতরাং সেক্ষেত্রে বেটার অপশান হচ্ছে এখানে কোনো টেম্পারেচার না লিখে শুধুমাত্র এখানে হিট বা তাপ লিখে দাও, বা ডেল্টা চিহ্ন দিয়ে দাও। ডেল্টা চিহ্ন মানেই তাপ বোঝায়, ত্রিভুজের মতো এই চিহ্নটাকে বলা হয়ে থাকে ডেল্টা বা হিট। তাহলে শুধু তাপ দিয়ে দাও, তাপ দিলেই বুঝে গেল যে এখানে তাপ দেওয়া হয়েছে, যার ফলে ইথিলিন তৈরি হয়েছে। এটা ফার বেটার। কিন্তু অবশ্যই টেম্পারেচার মনে থাকলে টেম্পারেচারটা ঠিকঠাক লিখবে, কিন্তু ভুল ইনফরমেশন যেন না যায়। ভুল দেওয়ার থেকে শুধু ডেল্টা দেওয়া অনেক বেটার, সেক্ষেত্রে নাম্বার কাটার চান্সটা অনেকটাই কমে যায়। ফুল মার্কস না পেলেও হয়তো যদি 2 থাকে 1 দিল, বা 2 অনেক সময় 2ও দিয়ে দেন স্যাররা, সেটা স্যারের উপর ডিপেন্ড করছে। যে যদি মনে হয় যে তোমার পাওয়ার, তোমার যোগ্যতা আছে, তাহলে অবশ্যই দিয়ে দেবে এখানে। তাহলে এই যে হিটটা দিল, এই হিটটা দিলে কিন্তু কোনো ভুল নেই, কিন্তু তুমি যদি 140 এখানে ভুলবশত বসিয়ে দাও, তাহলে কিন্তু বড় ভুল হয়ে গেল, তখন কিন্তু নম্বর কাটার একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে টেম্পারেচারটা হয় ঠিক মেনশন করব অথবা হিট মেনশন করব। পরবর্তী এর ব্যবহারে আসছি। এই ইথিলিন কি কাজে ব্যবহৃত হয়? ইথিলিন ফল পাকানোর কাজে ব্যবহৃত হয়। ইথিলিনের যে গ্যাসটা থাকে সেটা কাঁচা ফলের মধ্যে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে সেই ফলটা পেকে যায়, 1 নম্বর। 2 নম্বর, পরীক্ষাগারে বিকারক রূপে ব্যবহৃত হয়। প্রত্যেকটা জৈব যৌগের ক্ষেত্রেই এটা একটা কমন জিনিস, পরীক্ষাগারে বিভিন্ন বিকারক তৈরিতে বা বিকারক হিসাবে ব্যবহৃত হয়। এই কথাটা কিন্তু তোমরা লিখতে পারো। তাহলে এই কমন জিনিসটা মনে রাখলে কি সুবিধা, যে ব্যবহারগুলোকে আমরা খুব সহজে বলতে পারি। আচ্ছা, এরপরে আসছি। এছাড়া এখান থেকে ইথানলও প্রস্তুত করতে পারি আমরা, এটা আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। পরবর্তী আসছি এবার অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের ইউপ্যাক নাম কি? গতকাল বা গত ক্লাসে আমরা পড়িয়েছি। অ্যাসিটিলিনে 2টো কার্বন, তাহলে গত ক্লাসে আমরা দেখেছি 2টো কার্বন আছে, তাহলে 2টো কার্বন থাকার জন্য এটার নাম হচ্ছে ইথাইন। ইথাইন। তাহলে ইথাইন বা অ্যাসিটিলিন কিভাবে প্রস্তুত করব? অ্যাসিটিলিনকে প্রস্তুত করার জন্য CaO মানে পোড়া চুন এবং কার্বন, 3 অণু কার্বন মিশিয়ে যদি উত্তপ্ত করা হয়, এক্ষেত্রেও বলে রাখি শুধু হিট লিখতে পারো, অথবা টেম্পারেচার মনে থাকলে অবশ্যই টেম্পারেচার লিখবে। হয় এটা লিখবে বা এটা লিখবে, যেটা খুশি। এক্ষেত্রে নম্বর কাটার কোনো জায়গা নেই, কারণ গাঢ় H2SO4 ওই রিয়াকশনটার ক্ষেত্রে ইম্পর্টেন্স ছিল যে দুটো আলাদা আলাদা টেম্পারেচারে ঘটছে, তো সুতরাং টেম্পারেচারটা মেনশন করতে পারলে খুব ভালো। এক্ষেত্রে শুধুমাত্র যদি তোমাদের মনে না থাকে, তোমরা হিট লিখতে পারো, নম্বর পাওয়া যাবে। তবে টেম্পারেচার মনে থাকলে অতি অবশ্যই টেম্পারেচার দেবে। তাহলে এখান থেকে কি তৈরি হবে? CaC2 প্লাস CO, এটা তৈরি হলো। এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইডের সাথে জল মিশিয়ে দিলে এখান থেকে তৈরি হয় C2H2 প্লাস CaOH, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে গ্যাস উৎপন্ন হলো। গ্যাস আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এমনিতেও সলিড, তাহলে এই গ্যাসটা আমরা আলাদাভাবে সংগ্রহ করে নিতেই পারবো। তাহলে এটা হলো একটা মেথড অফ প্রিপারেশন। এই দুটো মিলে হচ্ছে তোমরা প্রিপেয়ার করতে পারো। পরীক্ষাতে যদি বলে যে অ্যাসিটিলিন কিভাবে প্রস্তুত করবে, তোমরা সরাসরি শুধু এই রিয়াকশনটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, যে ক্যালসিয়াম কার্বাইডে জল যোগ করলে অ্যাসিটিলিন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। যদি নম্বর বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি প্রথমে এই রিয়াকশনটা লিখলে যে ক্যালসিয়াম
অক্সাইড বা পোড়া চুনের সাথে কার্বন মিশিয়ে উত্তপ্ত করলে ক্যালসিয়াম কার্বাইড এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। উৎপন্ন ক্যালসিয়াম কার্বাইডে জল যোগ করলে অ্যাসিটিলিন উৎপন্ন হয়। বইয়ের ভাষা লিখতে হবে বা আমি যেটা বললাম সেটাই লিখতে হবে তার কোনো মানে নেই, তুমি যেটা দেখছো সেটা লিখবে। এই রিয়াকশানটা তুমি নোট করে নাও একটু, বা মাথার মধ্যে একটু খেলিয়ে তুমি যেটা দেখছো তুমি সেটাই লেখো, যে ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে তোমার নাম হয়তো এটার মনে নেই যেটা পোড়া চুন বলছে, কিন্তু তুমি রাসায়নিক নাম জানো ক্যালসিয়াম অক্সাইড, তাও না জানো তুমি দেখছো CaO, তাহলে তুমি লিখতেই পারো যে CaO এর সাথে কার্বন বা কোক চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করলে, উষ্ণতা মনে নেই, উত্তপ্ত করলে ক্যালসিয়াম কার্বাইড উৎপন্ন হয় এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। যদি এটার নাম না মনে থাকে তাহলে লিখবে CaC2O CO উৎপন্ন হয়। তারপরে দাড়ি দিয়ে বা ফুল স্টপ দিয়ে CaC2 সাথে CH2 এর সাথে জল মিশিয়ে উত্তপ্ত করলে আমরা অ্যাসিটিলিন গ্যাস বা C2H2 পাই। এইভাবেও লিখতে পারো। আর একটা বিক্রিয়া যেখান থেকে অ্যাসিটিলিনকে আমরা তৈরি করতে পারি, মিথেন CH4 1500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি বিদ্যুৎ স্ফুলিঙ্গ মিথেনের মধ্যে তৈরি করা যায় তাহলে এখান থেকেও তৈরি হয় CH2 ডাবল বন্ড CH2। তাহলে দেখো এখানে কটা কার্বন ছিল, একটা, প্রোডাক্টে যাচ্ছে দুটো, তাহলে অতি অবশ্যই এখানে কি হবে, দুটো কার্বন থাকবে, প্লাস তার সঙ্গে কি তৈরি হবে এখান থেকে 2 আর 2 4টে হাইড্রোজেন, 4 আর 4 দুগুণে 8টা হাইড্রোজেন, তাহলে এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে, তাহলে ব্যালেন্স হয়ে গেল। তাহলে এই অ্যাসিটিলিন প্রস্তুতি, সরি ভুল বললাম, CH ট্রিপল বন্ড CH অ্যাসিটিলিন তৈরি হবে, তাহলে অ্যাসিটিলিন তৈরি হয়ে গেল। তাহলে এই যে অ্যাসিটিলিন তৈরি হলো CH ট্রিপল বন্ড CH, সেখান থেকে হাইড্রোজেন বেরিয়ে গেল, এবার দেখো ব্যালেন্স হয়ে গেছে, CH দুটো হাইড্রোজেন, 3 দুগুণে 6টা হাইড্রোজেন, তাহলে 8টা, এখানে 4 দুগুণে 8টা হাইড্রোজেন। তাহলে এই যে অ্যাসিটিলিন তৈরি হলো বা ইথাইন তৈরি হলো, এই ইথাইনের এবার ব্যবহার কি? এই ইথাইনের সবথেকে বড় একটা ব্যবহার হচ্ছে অক্সি অ্যাসিটিলিন শিখা, বিভিন্ন রকম জায়গায় ওই ঝালাইয়ের কাজে তোমাদের দেখবে ব্যবহৃত হয়। এছাড়া অ্যাসিটিলিনকে কাজে লাগিয়ে বিভিন্ন জৈব যৌগ যেমন অ্যাসিটালডিহাইড, বিভিন্ন বিক্রিয়া আছে, সেই বিক্রিয়ার মাধ্যমে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি এই সমস্ত যৌগগুলোকেও আমরা উৎপন্ন করতে পারি। তাহলে এগুলো কিভাবে প্রস্তুত করব এবং এদের ব্যবহার কি সেই সম্পর্কে জানলাম। এরপরে আরেক ধরনের গ্যাস যেটা আমরা বাড়িতে ব্যবহার করি, দেখো রান্নার সিলিন্ডার হিসাবে আমরা ব্যবহার করি LPG, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসটা কি জিনিস? এটা অ্যাকচুয়ালি বিভিন্ন গ্যাসের মিশ্রণ। এই গ্যাসের মধ্যে সর্বাধিক যে যৌগটা থাকে বা সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে বিউটেন। বিউটেন মানে কটা কার্বন? C4 মানে 4টে কার্বন। 4 কার্বনের বেশি যৌগ কিন্তু এর মধ্যে থাকে না। এছাড়াও এর মধ্যে কি কি থাকতে পারে? প্রোপেন থাকে, ইথেন থাকে, মিথেনও খুব সামান্য পরিমাণে থাকতে পারে, আইসোবিউটেন থাকতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো একসঙ্গে মিশে থাকে, কিন্তু এর মূল উপাদান হচ্ছে বিউটেন। সবগুলোই গ্যাস, সবগুলোকে অত্যধিক চাপে সিলিন্ডারের মধ্যে ভরে লিকুইড ফর্মে রাখা হয়, সেই জন্য বলছে লিকুইফাইড। এবং এগুলো সবগুলোই হচ্ছে পেট্রোলিয়াম জাত, সেই জন্য লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বলা হয়ে থাকে। তো এই লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এদের অর্থাৎ বিউটেন এবং তার সঙ্গে বিভিন্ন যে সমস্ত প্রাকৃতিক গ্যাসগুলি আছে সেগুলোর কিন্তু কোনো বিশেষ গন্ধ নেই, সেগুলোর কোনো বিশেষ গন্ধ নেই। কিন্তু দেখবে বাড়িতে যদি গ্যাস লিক করে তাহলে আমরা গন্ধ পাই কিছুটা, যে হ্যাঁ গন্ধ শুকে আমরা বলে দিতে পারি যে গন্ধ বেরোচ্ছে, মানে গ্যাস লিক করছে কোথাও থেকে। তো এই গন্ধটা কিসের? এই গন্ধটা হচ্ছে এদের সঙ্গে আরও একটা পদার্থ যোগ করা হয়, সেটা হচ্ছে এইটা অথবা এইটা। এটার নাম হচ্ছে মিথাইল মারক্যাপটেন, এটার নাম হচ্ছে ইথাইল মারক্যাপটেন। মিথাইল বা ইথাইল মারক্যাপটেন আমরা যোগ করে থাকি।
এই মিথাইল বা ইথাইল মারক্যাপটেন যে যোগ করা হয় বা যোগ করা হলো, এর যে বিশেষ গন্ধ এই গ্যাসের সঙ্গে যখন মিক্সচার হয়ে গেল তখন লিক করলে এই গ্যাসগুলির সঙ্গে সঙ্গে এই গ্যাসটাও নির্গত হতে থাকে। এর যে বিশেষ গন্ধটা আমরা পেয়ে থাকি সেইটা শুকেই বা সেই ঘ্রাণটা নিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ আমার কি হচ্ছে, গ্যাস লিক করছে। তাহলে গ্যাসের যে প্রধান উপাদান তাদের কিন্তু অ্যাকচুয়ালি কোনো গন্ধ নেই, তার মধ্যে যে মিথাইল বা ইথাইল মারক্যাপটেন যোগ করা থাকে তার গন্ধটাই আমাদের হচ্ছে এলপিজির পরিচায়ক গন্ধ। কি কাজে ব্যবহার হয় এটা সবার জানা, রান্নার কাজে ব্যবহৃত হয় এলপিজি। এছাড়াও বিভিন্ন রকমের মোটর গাড়ি চালানোর জন্য এখন বর্তমানে এলপিজি ব্যবহার করা হচ্ছে, কারণ এখানে হচ্ছে কি বায়ু দূষণ কম হয়। এরপরে আসছি পরবর্তী গ্যাস সিএনজি। এটাকে বলা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড কেন? প্রেসার দিয়ে রাখা হচ্ছে সেই জন্য কম্প্রেসড। ন্যাচারাল মানে প্রাকৃতিক গ্যাস, প্রকৃতি থেকে জাত, সেই জন্য ন্যাচারাল গ্যাস এদেরকে বলা হচ্ছে। তো এর মূল উপাদান কি না, এর মূল উপাদান হচ্ছে মিথেন। আয়তন হিসাবে এর মধ্যে মিথেন থাকে তোমার প্রায় 83.6%, অর্থাৎ 100 ml যদি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস নিই তার মধ্যে 83.6%ই হচ্ছে আমার কি CH4। তাহলে মূল উপাদান হচ্ছে আমাদের মিথেন। এছাড়াও এর মধ্যে কিছুটা ইথেন থাকে, এছাড়াও এর মধ্যে কিছুটা কার্বন ডাই অক্সাইড এবং খুব অল্প পরিমাণে নাইট্রোজেন থাকে। তাহলে মূল উপাদান কি? এই মূল উপাদানটাই আমাদের পরীক্ষাতে আসে অনেক সময়, আবার কোনোবার যদি একটু ঘুরিয়ে কোশ্চেন আসে তখন সেক্ষেত্রে তোমাদের হয়তো বলে দিল যে কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের মধ্যে এই চারটের মধ্যে বলে দিল যে কোনো একটা গ্যাস থাকে। যেমন ধরো বললো যে নিচের কোন গ্যাসটি কম্প্রেসড ন্যাচারাল গ্যাসে থাকে না, দিয়ে এই তিনটে দিল। অপশান এ দিল CH4, অপশান বি দিল C2H6, অপশান সি দিল CO2 এবং অপশান ডি দিয়ে দিল অক্সিজেন। এই চারটি গ্যাসের মধ্যে কোনটা থাকে না? তাহলে দেখো অলরেডি দেখতে পাচ্ছি এই তিনটে আছে, তাহলে কোনটা নেই? অক্সিজেন থাকে না। তো এবার তুমি যদি না জানো, যে তুমি যদি শুধুই জানো যে মিথেনটাই থাকে বাকিগুলো থাকে না, তাহলে এর অ্যান্সারটা করাটা কঠিন হয়ে যাবে। সুতরাং এগুলো একটু মনে রাখা ভালো। অনেক সময় ঘুরিয়ে একটু কোশ্চেন হলে অনেক সময় এই ধরনের প্রশ্ন আসে। তাহলে এই হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এবার আসছি মিথেন, ইথেন বা ইথিলিন বা অ্যাসিটিলিন, এদের বিভিন্ন রকমের বিক্রিয়া। প্রথমে আসি মিথেনের বিক্রিয়া। মিথেনের খুব সিম্পল এবং খুব ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া আছে যেটা পরীক্ষাতে খুব আসে, সেটাতে আসছি। তো সেটাই আসার আগে একটু সংক্ষেপে বলে নিই যে কোনো জৈব যৌগকে, যে কোনো জৈব যৌগ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন যাই হোক না কেন, যে কোনো জৈব যৌগকে বাতাসের অক্সিজেনে যদি পোড়াও, যে কোনো জৈব যৌগকে বাতাসের অক্সিজেনে যদি পোড়ানো হয়, তাপ দেওয়া হলো মানে পোড়ানো হচ্ছে, তাহলে সেখান থেকে এই দুটো জিনিস তুমি পাবেই কমন, কার্বন ডাইঅক্সাইড এবং জল। এবার যদি জৈব যৌগের মধ্যে অন্য উপাদান থাকে, অন্য উপাদান তৈরি হতে পারে, কিন্তু এই দুটো পাবেই মাস্ট। এবার যদি শুধু হাইড্রোকার্বন হয়, অর্থাৎ পর্যায় সারণী আর কোনো এলিমেন্ট নেই জৈব যৌগের মধ্যে, তাহলে সেক্ষেত্রে শুধু কার্বন ডাইঅক্সাইড এবং জল পাবে। তাহলে যে কোনো হাইড্রোকার্বনকে যদি আমরা বায়ুর অক্সিজেনে পোড়াই, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হবে। তাহলে মিথেনকে পোড়ালে মিথেনের ক্ষেত্রেও ব্যতিক্রম নেই, ইথেনকে পোড়ালে তার ক্ষেত্রেও ব্যতিক্রম নেই। তাহলে মিথেনের সঙ্গে অক্সিজেনের যদি বিক্রিয়া করি, হয়ে গেল। তাহলে এখানে ব্যালেন্স করি বিক্রিয়াটা, কার্বন একটা আছে, এখানেও একটা কার্বন আছে, হাইড্রোজেন করা দেখতে পাচ্ছি চারটে, এখানে করা দেখতে পাচ্ছি দুটো, তাহলে এখানে দুই বসাই, তাহলে দুটো ওই ডান দিকে এবং বাম দিকে চারটে করে হাইড্রোজেন হয়ে গেল। এবার অক্সিজেন দেখো ডান দিকে হয়েছে 2 আর এখানে 2 4, এখানে করা আছে দুটো, তাহলে এখানে 2। তাহলে মিথেনকে বায়ুর অক্সিজেনে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড জল। ঠিক একইভাবে ইথেনকে বায়ুর অক্সিজেনে পোড়াচ্ছি, কার্বন ডাইঅক্সাইড এবং
জল। তাহলে এখানে দেখো C2H6 এর মধ্যে অক্সিজেন দেওয়া হচ্ছে, তাহলে এখানে কটা কার্বন ছিল? দুটো, 2 বসিয়ে দিলাম, তাহলে দুটো কার্বন ছিল, দুটো কার্বন মিলে গেল। হাইড্রোজেন মেলাই এবার, 6টা হাইড্রোজেন, এখানে কটা হাইড্রোজেন দেখতে পাচ্ছি? দুটো হাইড্রোজেন, তাহলে এখানে 3H2, তাহলে ডান দিক বাঁ দিক হাইড্রোজেন মিলে গেল। এবার অক্সিজেন মেলাই, অক্সিজেন হচ্ছে 2 আর 2 4 আর 3 7, এখানে কটা আছে? দুটো, তাহলে এখানে তুমি 7/2 বসাও প্রথমে। এবার দেখো কি করব, প্রত্যেকটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 2C2H6 প্লাস 7O2 4CO2 6H2O, দেখো সবগুলো মিলে গেছে। 4টে কার্বন, 4টে কার্বন, 6 × 2 12টা হাইড্রোজেন, 12টা হাইড্রোজেন, 14টা অক্সিজেন, 8 আর 6 14টা অক্সিজেন। তাহলে এখানে একটু ফ্র্যাকশনে করে নিলে পরে এখানে এটার মানে কি হলো? এখানে এটার মানে হলো 7 × 2 × 2, মানে 2 আর 2 কেটে যায়, পড়ে থাকে কি 7 আলটিমেট, যেহেতু এখানে অলরেডি দুটো আছে। তাহলে আমি তো এটাকে আর পারমাণবিক আকারে লিখতে পারি না, আমাকে আণবিক আকারেই লিখতে হবে। সেই জন্য আমি এটাকে আমার কাজের সুবিধার্থে বা ব্যালান্স করার সুবিধার্থে আমি 7 2 আকারে লিখে ফেললাম। তাহলে বাঁ দিক এবং ডান দিকের অক্সিজেনটা মিলিয়ে নিলাম। এবার সবগুলোকে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানে 2, এখানে × 2 করে দিলাম, তাহলে 7 পড়ে থাকলো, 4 6। আচ্ছা, এবার আসি তাহলে মিথেনের আরেকটা যে ইম্পর্টেন্ট বিক্রিয়া বললাম সেই বিক্রিয়াতে। কি ইম্পর্টেন্ট বিক্রিয়া? না CH4 প্লাস Cl2, এর মধ্যে দেওয়া হলো H নিউ, চিহ্নটাকে বলা হচ্ছে নিউ। H নিউ মানে বোঝায় বিক্ষিপ্ত সূর্যালোক। বিক্ষিপ্ত সূর্যালোক, বিক্ষিপ্ত সূর্যালোক হচ্ছে কিছু সোর্স অফ এনার্জি, কিছু শক্তির উৎস। আপাতত এইটুকুই জেনে রাখো। তাহলে এই বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে এদের বিক্রিয়া ঘটে, বিক্রিয়া ঘটে এখান থেকে তৈরি হয় CH3Cl প্লাস HCl। একে পুনরায় যদি আমরা H নিউ Cl2 দিই, CH2Cl2 HCl, পুনরায় যদি দেয়া হয় H নিউ Cl2, তৈরি হবে CHCl3 HCl। আবার যদি দিই তাহলে CCl4 প্লাস HCl। তাহলে দেখো প্রতি ধাপে একটা করে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, একটা করে ক্লোরিন ঢুকছে। তাহলে প্রথমটার নাম ছিল মিথেন, এটার ডাক নাম হবে মিথাইল ক্লোরাইড। এখানে এটার নাম হবে ডাইক্লোরোমিথেন, DCM বা ডাইক্লোরোমিথেন, দুটো ক্লোরিন আছে। এটার নাম হবে ট্রাইক্লোরোমিথেন, 3টে ক্লোরিন আছে। এটার নাম হবে টেট্রাক্লোরোমিথেন। তাহলে এটাকে ক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন বা মিথেন টেট্রাক্লোরাইডও বলা যায়, বা মিথেন ট্রাইক্লোরাইড, মিথেন ডাইক্লোরাইডও বলা যায়, যেভাবে বলবে। ইউপ্যাক নাম বললে ক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন, এগুলো ইউপ্যাক নামের মধ্যে পড়ে গেল। আচ্ছা, তাহলে এই হচ্ছে মিথেনের রাসায়নিক বিক্রিয়া। যদি মিথেনকে আবার সরাসরি সূর্যালোকে রেখে দাও, এটা যদি বিক্ষিপ্ত সূর্যালোক না হয়ে সরাসরি সূর্যালোকে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে মিথেন কিন্তু বিস্ফোরণ সহ বিক্রিয়া ঘটায়, এটা মাথায় একটু রাখবে। এবং সেক্ষেত্রে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় এটা যদি সরাসরি সূর্যালোকে রাখো, তাহলে কার্বন প্লাস HCl এটা উৎপন্ন হয়। এর মধ্যে যদি আমরা সরাসরি সূর্যালোক দিই, বিক্ষিপ্তভাবে না দিয়ে সরাসরি সূর্যালোক দিই, কারণ এর মধ্যে শক্তির পরিমাণ অনেক বেশি, যে কারণে আমার বিক্রিয়াটি কি হয়, বিস্ফোরণ সহ ঘটে থাকে। এবার আসছি পরবর্তী ধাপে, পরবর্তী বিক্রিয়ায় ইথিলিনের বিক্রিয়া এবং ইথিলিনের রাসায়নিক ধর্মসমূহ। তাহলে ইথিলিন বা ইথিন, CH2 ডাবল বন্ড CH2, সংক্ষেপে C2
H4। তো প্রথম বিক্রিয়া হচ্ছে খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। আচ্ছা, এখানে একটু বলি, একেও যদি আমরা অক্সিজেনে পোড়াই, কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হবে। এটার ক্ষেত্রে আমি ব্যালেন্স করলাম না, তোমরা চেষ্টা করবে এটার ব্যালেন্স করার, এই বিক্রিয়াটির ব্যালেন্স করার তোমরা চেষ্টা করবে। আচ্ছা, এবার এর পরবর্তী বিক্রিয়া, এর মধ্যে যদি হাইড্রোজেন নিকেল সহ হিট দেওয়া হয়, তাপ দেওয়া হয়, শুধু তাপই লিখলাম, টেম্পারেচার যদি মেনশন করতে হয় তাহলে 250 ডিগ্রি মতো লাগে। তো তোমরা মনে থাকলে অবশ্যই টেম্পারেচার লিখবে, না মনে থাকলে কোনো দরকার নেই, শুধু তাপ লেখো। তাহলে এই হাইড্রোজেন আর নিকেলের কাজ হচ্ছে এইখানে হাইড্রোজেনকে ঢোকানো ডাবল বন্ডে এবং ডাবল বন্ডকে সিঙ্গেল বন্ডে কনভার্ট করা, এটা মনে রাখতে হবে। তাহলে হাইড্রোজেন আর নিকেলের কাজ কি? এটা হচ্ছে, এর কাজ হচ্ছে দ্বিবন্ধনকে বা ত্রিবন্ধনও যদি থাকে তাহলে তাকে এক বন্ধনে কনভার্ট করবে। একটু লিমিটেশন আছে, সেটা হচ্ছে কি, যদি ত্রিবন্ধন থাকে তাহলে সেক্ষেত্রে এই হাইড্রোজেন নিকেলটা একটু অতিরিক্ত পরিমাণ লাগবে, আর যদি দ্বিবন্ধন থাকে তাহলে 1 মোল, মানে এটা 1:1 রেশিওতে যদি দাও বা অনুপাতে দাও তাহলেই হবে। তাহলে এখান থেকে তৈরি হবে CH3 সিঙ্গেল বন্ড CH3। দেখো দুটো হাইড্রোজেন ঢুকে গেল। নিকেলের কাজ কি? এখানে ক্যাটালিস্ট বা অনুঘটক। নিকেল এই হাইড্রোজেনটা দুটো কার্বনে ঢুকতে সাহায্য করে, তাহলে এই হাইড্রোজেনটাই দুটো কার্বনে গিয়ে ঢুকে গেল। তাহলে হাইড্রোজেন দুটো কার্বনে ঢুকলে অবশ্যই ডাবল বন্ড থাকবে না, কারণ দেখো এখানে অলরেডি কার্বনের হাত কটা হয়ে গেছে। এবার যোজ্যতা কত? 3 আর 1 4, এই কার্বনেরও তাই 3 আর 1 4 হয়ে গেছে। পরবর্তী বিক্রিয়া ইথিলিনের, Br2 এবং CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইড। এখানে মনে রাখতে হবে এই কার্বন টেট্রাক্লোরাইডটা হচ্ছে মাধ্যম রূপে কাজ করে। যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় মনে রাখতে হবে কোনো একটা মাধ্যমে কাজ করে। যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটতে গেলে সলিড স্টেটে বা কঠিন অবস্থায় বিক্রিয়া হয় না, তাকে আয়নীয় অবস্থায় যেতে হয় বা লিকুইড ফর্মে বা অ্যাকুয়েটেড হতে হয় বা কোনো একটা দ্রাবকে দ্রবীভূত হতে হয়। আদারওয়াইজ নির্দিষ্ট দ্রাবকে দ্রবীভূত না হলে বিক্রিয়া ঘটে না। তাহলে CCl4 মাধ্যমে যখন ব্রোমিন চালানো করা হয় তখন এই ব্রোমিনের কালারটা হচ্ছে, যদি লঘু হয় ব্রোমিন তাহলে লালচে বাদামি ধরনের কালার হয়। অবশ্যই এখানে লঘু দ্রবণ ব্যবহার করা হয়, তো এর যে লালচে বাদামি কালারটা সেটা কালারলেস হয়ে যাবে, কারণ এখানে ও ইথিলিনের দুটো কার্বনে দুটো ব্রোমিন যুক্ত হয়ে যাবে। দুটো ব্রোমিন যুক্ত হয়ে গিয়ে এটার বর্ণ হবে বর্ণহীন, কোনো কালার থাকবে না, এটা হয়ে যাবে কালারলেস। আর এই ব্রোমিন CCl4 এটা হচ্ছে রেডিশ ব্রাউন টাইপের কালার, লালচে বাদামি বর্ণ, সেখান থেকে হয়ে যাচ্ছে কি না কালারলেস। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। এবং মনে রাখবে এই বিক্রিয়াটা এই ধরনের, মানে ইথিলিনের একটা পরিচায়ক পরীক্ষা, মানে একটা তোমাকে ধরো 3টে টেস্ট টিউব দিয়েছে, 3টে টেস্ট টিউবের মধ্যে সিল্ড টেস্ট টিউব, যার মধ্যে 3 ধরনের গ্যাস ভরে দিয়েছে, দিয়ে তোমাকে বলা হলো যে কোনটার মধ্যে তুমি ইথিলিন আছে বোঝাও বা বলো। তো তুমি 3টে টেস্ট টিউবে মার্কিং করা আছে, হয়তো এটা A, এটা B, এটা C টেস্ট টিউব। এবার প্রত্যেকটা থেকে সামান্য পরিমাণ গ্যাস নিয়ে তুমি এই ব্রোমিন CCl4 এর মধ্যে দিয়ে চালালে, চালানোর পর তুমি দেখলে যে হয়তো C গ্যাস চালনা করার পর সেখান থেকে কালার চলে গেল, অর্থাৎ ব্রোমিন CCl4 কালারলেস হয়ে গেল, A আর B তে কোনো কালারলেস হলো না। তাহলে বলতে পারবো আমরা কি C টেস্ট টিউবের মধ্যেই ইথিলিন ছিল। তার মানে কি, আমি এখান থেকে বের করতে পারলাম এই পরীক্ষার মারফত যে কোনটার মধ্যে আমার ইথিলিন আছে বা ইথিলিন ছিল। তাহলে ইথিলিন গ্যাসকে যে শনাক্ত করছি, এই শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে কি এইটা একটা, ব্রোমিন CCl4। সিমিলার রিয়াকশন আবার কিন্তু ত্রিবন্ধনযুক্ত অ্যাসিটিলিনের ক্ষেত্রেও ঘটে থাকে। তার মানে এই যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, এই ধরনের অসম্পৃক্ততার পরীক্ষা হচ্ছে Br2 CCl4 দিয়ে করা হয়ে থাকে। যে সমস্ত যৌগগুলি এরকম অসম্পৃক্ত তারাই কি করবে, যারা এরকম আনস্যাচুরেটেড তারাই কি করবে, রেডিশ ব্রাউনকে কালারলেস করে ফেলবে। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু
ইথিলিনকে শনাক্ত করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিটিলিনকেও শনাক্ত করতে পারি। আমি এরপরে যখন অ্যাসিটিলিন পড়াচ্ছি তখনই অ্যাসিটিলিনের বিক্রিয়ায় আমি আবার দেখাবো। এরপরের বিক্রিয়ায় আসছি ইথিলিনের। পরবর্তী বিক্রিয়াটি হচ্ছে পলিমারাইজেশন বিক্রিয়া। পলিমারাইজেশন বিক্রিয়া ইথিলিনের ক্ষেত্রে ঘটে থাকে। তোমরা পলিথিন নাম শুনেছো, প্রাত্যহিক জীবনে আমাদের একটা খুব ব্যবহার্য জিনিস পলিথিন। এখান থেকে তৈরি করে জাস্ট কিচ্ছু না, এই এনটা এখানে চলে এলো, এটাকে বলা হচ্ছে ইথিলিন। আর এটাকে বলা হচ্ছে পলিথিলিন। পলিইথিলিন। তাহলে এখানে এবার আমরা একটু কি দেব, এখানে একটু হাই প্রেশার লাগে, মোটামুটি 1000 থেকে 3000 এটিএম মতো প্রেশার, আর একটু উচ্চ উষ্ণতা 170 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড। পরীক্ষায় মনে না থাকলে তোমরা এখানে লিখতে পারবে হাই প্রেশার আর এখানে লিখবে টেম্পারেচার, ব্যাস, আর কিচ্ছু লেখার দরকার নেই। তার সঙ্গে খুব মিনিমাল মানে খুব সামান্য পরিমাণ অক্সিজেন ক্যাটালিস্ট হিসাবে ব্যবহৃত হয়। তাহলে দেখো এখানে ইথিলিন, একটা ইথিলিন থাকলে সেটাকে বলা হচ্ছে মনোমার। তো কি হচ্ছে এখানে অ্যাকচুয়ালি CH2 ডাবল বন্ড CH2 প্লাস CH2 ডাবল বন্ড CH2, মনে করো n এর মান 2, তাহলে দুটো ইথিলিন মলিকুল এই মাধ্যমে যদি বিক্রিয়া করে তৈরি করবে CH2 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 CH2। তাহলে এইখানে ও পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে, দুটো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে যদি যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে গেলে কি তৈরি করছে, পলিমার তৈরি করতে পারছে। তার মানে এখানে n সংখ্যক ইথিলিন অণু পরস্পরের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে n সংখ্যক চেন তৈরি করবে, এবং শেষে গিয়ে এখানে যখন টার্মিনেশন ঘটাবে তখন এই জায়গাটার CH2 থাকবে না, তখন সেই জায়গাতে টার্মিনেশন হয়ে গিয়ে শেষে ডাবল বন্ড হতে পারে বা CH3 হয়ে যেতে পারে। তার মানে এই যে একটা লং চেন তৈরি করছে, অর্থাৎ এইভাবে তোমার CH2 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 এইভাবে কন্টিনিউ চলতেই আছে এই রিপিটেড ইউনিট, এদিকেও আনএন্ডিং চেন, এদিকেও আনএন্ডিং চেন। তাহলে এই জিনিসটাকে একসাথে আমরা কি বলছি, পলিমার। তাহলে মনোমার মানে কি, মনো মানে একটা ইথিলিন অণুকে বোঝাচ্ছে। পলিমার মানে কি, পলি মানে হচ্ছে অনেকগুলো ইথিলিন অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তাহলে হোল n, পুরোটার নিচে n, তার মানে n সংখ্যক ধরে নিলাম ইথিলিন অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এই পলিইথিলিন তৈরি করেছে। এরপরে আসছি অ্যাসিটিলিন। এগুলো যেমন ভাবে লিখছি তোমরা খাতায় নোট করে নেবে, বইয়েও দেওয়া আছে। এরপরে আসছি এবার অ্যাসিটিলিন এবং অ্যাসিটিলিনের রাসায়নিক বিক্রিয়া। তাহলে অ্যাসিটিলিন CH ট্রিপল বন্ড CH বা C2H2। তাহলে অ্যাসিটিলিন যখন রিয়াকশান করে, এটার ক্ষেত্রেও এই রিয়াকশানটা কমন, এটাও তোমাদের কাজ হচ্ছে ব্যালেন্স করার কার্বন ডাইঅক্সাইড এবং জল। পরবর্তী বিক্রিয়ায় আসছি হাইড্রোজেন নিকেল হিট দিলে তৈরি হবে। দেখো তখন বলেছিলাম এটা একবার ব্যবহার করেছি, তার মানে 1 মোল ব্যবহার করেছি। এখানে যদি বলে সেম রিয়াকশান, পরীক্ষাতে দুভাবে আসতে পারে যে অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেন নিকেলের বিক্রিয়া ঘটানো হলো, কি উৎপন্ন হবে এটা। পরের প্রশ্ন বলছে অ্যাসিটিলিনের সাথে অতিরিক্ত হাইড্রোজেন আর নিকেলের বিক্রিয়া ঘটানো হলো, তখন কি হবে, তখন আর কিন্তু এই জায়গাতে বিক্রিয়াটি আটকাবে না, অর্থাৎ এখান থেকে এটাতে কিন্তু আবার তখন কি হবে, কনভার্ট হবে। অর্থাৎ প্রথম ধাপে এটা তৈরি হলো,
দ্বিতীয় ধাপে এটা তৈরি হবে। তাহলে অতিরিক্ত হাইড্রোজেন নিকেল দিলে তুমি লিখবে কোনটুকু, শুধু এইটুকু লিখলেই চলবে। যদি বলে না দেয় অতিরিক্ত, তাহলে শুধু এইটুকু লিখলেই চলবে। আর যদি দুই ধাপে দেওয়া থাকে বিক্রিয়াটি, প্রথমে হাইড্রোজেন নিকেল, এরকম অ্যারো দিয়েও পরীক্ষাতে কোশ্চেন আসে। যেমন ধরো বললো যে CH ট্রিপল বন্ড CH না দিয়ে এরকম দিয়ে দিল, দিয়ে অ্যারো দিল, বললো হাইড্রোজেন নিকেল তাপ, দিয়ে বললো A, তারপরে বললো হাইড্রোজেন নিকেল তাপ, দিয়ে বললো B। তাহলে A আর B কি তোমাকে বললো, তাহলে এবার A হবে কোনটা, A হবে এটা, B হবে কোনটা, B হবে এটা। বলতে পারে A এবং B এর রাসায়নিক নাম লেখো, বা A এবং B এর IUPAC নাম লেখো, এই ধরনের প্রশ্ন আসতেই পারে। এবার আসছি অ্যাসিটিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া। একটু আগেই বললাম অসম্পৃক্ততার পরীক্ষা, তো সেরকমই অ্যাসিটিলিনও অসম্পৃক্ত যৌগ। কারণ কি, কারণ এখানে ত্রিবন্ধন আছে। তাহলে Br2CCl4 দেওয়া হলো, প্রথম ধাপে দুটো ব্রোমিন দুটো কার্বনে ঢুকলো, ত্রিবন্ধনটা দ্বিবন্ধন হলো। পুনরায় যদি একে আবার আরেক মোল Br2CCl4 দাও, আরেকটু ভেঙে লিখলাম আমি, চারটে ব্রোমিন পরপর ঢুকে যাবে এবং এটা হয়ে যাবে কি কালারলেস। এখানেও ব্রোমিন জলকে কিছুটা কালারলেস করে ফেলবে, এখানে যতটা ডিপ কালার থাকবে সেখান থেকে এখানে কালারলেস হবে। এবার যদি এক্সেস ব্রোমিন থেকে যায়, সেই ব্রোমিনটাকে আবার কালারলেস করে ফেলবে, কেন Br2CCl4। কিন্তু এই জায়গার যে কালারটা সেটা কিন্তু একেবারে কালারলেস হবে না, এর থেকে কিছুটা কম কালার হবে। এক্সেস থাকলে পরে এর যা ক্ষমতা ততটা পর্যন্তই কালারলেস করতে পারবে, তারপরে গিয়ে একটা জায়গায় সার্টেন জায়গায় গিয়ে আটকে যাবে। সুতরাং তুমি যে Br2CCl4টা ব্যবহার করবে, তার যে কালার, তার তুলনায় এটা একটু ফেন্ট কালার হবে, একটু লাইট কালার হবে, তারপরে এখানে গিয়ে একেবারে কালারলেস হয়ে যাবে। তবে এই বিক্রিয়ার একটা লিমিটেশন হচ্ছে, তুমি যদি এর মধ্যে অনেক বেশি করে অতিরিক্ত পরিমাণ Br2CCl4 ব্যবহার করো এবং এটা খুব অল্প পরিমাণে ব্যবহার করো, তাহলে কিন্তু কালার চেঞ্জ বোঝা যায় না। আচ্ছা, এরপরে আসছি অ্যাসিটিলিনের আরেকটা বিক্রিয়া। আমি তো হাইড্রোজেন নিকেল দিয়ে একটা বিক্রিয়া দেখালাম, তো হাইড্রোজেন নিকেলের বিক্রিয়ার একটা লিমিটেশনস ছিল কি, হাইড্রোজেন নিকেলের বিক্রিয়ায় দেখো আমরা অলরেডি লিখেছিলাম অতিরিক্ত হাইড্রোজেন এবং নিকেল যদি ব্যবহার করি, তাহলে বিক্রিয়ায় লাস্ট প্রোডাক্ট কি দাঁড়ায়, লাস্ট প্রোডাক্ট দাঁড়াচ্ছে CH3 সিঙ্গেল বন্ড CH3, অর্থাৎ ইথেন। তাহলে ইথিলিনে গিয়ে আমরা বিক্রিয়াটাকে যদি স্টপ করতে চাই, অতিরিক্ত ব্যবহার করে ফেললে সেটা পাচ্ছি না। তো এবার যে বিক্রিয়াটি দেখাচ্ছি সেখানে আমরা ইথিলিনে এই বিক্রিয়াটিকে স্টপ করতে পারবো। অ্যাসিটিলিনের মধ্যে হাইড্রোজেন PdBaSO4, বা এখানে তুমি PD ক্যালসিয়াম কার্বনেটও ব্যবহার করতে পারো, BaSO4 এর বদলে বইয়ে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে দেওয়া আছে। লেড টেট্রাঅ্যাসিটেট ব্যবহার করা যেতে পারে। তো PdCaCO3 বা PdBaSO4 ব্যবহার করলে CH2 ডাবল বন্ড CH2 তৈরি হয়। তো এখানে যদি আমরা PdCaCO3 ব্যবহার করতাম এবং হাইড্রোজেন ব্যবহার করতাম, তাহলে এবং কুইনোলিন মাধ্যমে যদি ব্যবহার করা হয়ে থাকে, তাহলে সেটাকে বলা হয়ে থাকে লিন্ডলার অনুঘটক। এর কাজ হচ্ছে CH2 ডাবল বন্ড CH2 তৈরি করা, অর্থাৎ ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড তৈরি করবে, ও কিন্তু সিঙ্গেল বন্ডে কনভার্ট করবে না। তার মানে এই জায়গাতে গিয়ে বিক্রিয়াটিকে কি করবে, স্টপ করে দেবে। এখানে কুইনোলিনের কাজ হচ্ছে কি না, কুইনোলিনটা এখানে অনুঘটকের সক্রিয়তাকে আবার হ্রাস করে, অর্থাৎ এটাকে বলা হয়ে থাকে অনুঘটক বিষ। তোমরা পড়েছো হয়তো নিচু ক্লাসে অনুঘটক বিষ, বা মনে আছে অনুঘটক বিষের কাজ কি, অনুঘটকের সক্রিয়তাকে হ্রাস করা। তাহলে এই বিকারকটি অতিরিক্ত সক্রিয়, যে কারণে এর সক্রিয়তাকে কন্ট্রোল করার জন্য আমার বাইরে থেকে আরেকটা অনুঘটক বিষ যোগ করতে হচ্ছে। মুছলাম এটা।
এবার আসছি পরবর্তী ধাপ তোমাদের, কিছু পলিমার এবং তাদের ব্যবহার সম্পর্কে। তো দেখো আমি একটা ছকের আকারে পড়াচ্ছি, তোমরা নোট করতে পারো চাইলে। মনোমারের নাম পরীক্ষাতে কিন্তু তোমাদের এখান থেকে বিভিন্নভাবে কোশ্চেন আছে। মনোমারের নাম অনেক সময় চায়, পলিমারের নাম অনেক সময় চাই, পলিমারের সংকেত চেয়ে বসে, এবং অবশ্যই সেই পলিমারের ব্যবহারও চেয়ে বসে। তাহলে প্রথম যে মনোমারটা হচ্ছে সেটা হচ্ছে ইথিলিন, CH2 ডাবল বন্ড CH2। তাহলে পলিমার কি হবে, এটা অলরেডি আমরা দেখলাম একটু আগে। N সংখ্যক ইথিলিন পরস্পর যুক্ত হয়ে গিয়ে এটা তৈরি করবে পলিইথিলিন বা পলিথিন, তাই না? তাহলে সংকেতের জায়গায় লিখি, তাহলে এটাকে বলবো পলিথিন। এটার নাম ছিল কি, ইথিন। তাহলে N সংখ্যক যুক্ত হয়ে পলিথিন বা পলিইথিলিন তৈরি করলো। ব্যবহার, পলিথিন কি কাজে লাগে অলরেডি আমরা জানি। বিভিন্ন গৃহস্থালির জিনিসপত্র আনার জন্য ক্যারি ব্যাগ বা প্লাস্টিকের ব্যাগ যেগুলো ব্যবহার করে থাকি আমরা, বিভিন্ন রকমের প্যাকিং করার জন্য ব্যবহার করা হয়। 2 নাম্বার হচ্ছে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl। এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তাহলে পলিমারের নাম কি হবে, ইথিন থেকে পলিথিন। তাহলে ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড। জাস্ট আগে কি হবে, আগে তোমার পলি কথাটা যুক্ত হবে। সংকেত কি হবে, CH2 CH Cl পুরোটার নিচে N। এটাকে বলা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইডের সংকেত। ব্যবহার কি, বাড়িতে যে সমস্ত পাইপগুলো ব্যবহার করো প্লাস্টিকের, সেই পাইপ তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন রকমের অন্তরক পদার্থ তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। গামবুট তৈরি করতে ব্যবহার করা হয়, বা রেইনকোট যে উপাদান দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে এটা। থার্ড হচ্ছে CF2 ডাবল বন্ড CF2। এটার নাম হচ্ছে, 4টে ফ্লুরিন আছে দেখো, তাহলে 4-এর জন্য হচ্ছে টেট্রা ফ্লুরো। ডাবল বন্ড আছে তাহলে ইথিলিন। তাহলে পলিমারের নাম কি হবে, পলিমারের জাস্ট আগে পলি কথাটা যুক্ত হয়ে যাবে, তাহলে পলি টেট্রা ফ্লুরো ইথিলিন। এবার সংকেত কি হবে তাহলে, N নাম্বার বা N সংখ্যক। ব্যবহার কি, ব্যবহার হচ্ছে বিভিন্ন রান্নার কাজে যে ননস্টিকের যে বাসনপত্র আমরা দেখে থাকি বা পেয়ে থাকি, সেই ননস্টিকের বাসনপত্রে এর কোটিং দেওয়া থাকে। এছাড়াও রাসায়নিক শিল্পেও ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে যে সমস্ত পলিমারগুলো ব্যবহার করলাম, এগুলো আমাদের প্রায়ই ব্যবহার করতে হয়, বাড়িতে গৃহস্থালির বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। এরপরে আমরা কিছু পলিমার দেখব, যে সমস্ত পলিমারগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ভেঙে যায়। দেখো ইথিলিন থেকে যে পলিথিন ব্যবহার করি, এখন অলরেডি বর্তমানে সারা বিশ্বজুড়ে পলিথিন নিয়ে একটা সচেতনতা চলছে যে পলিথিনের ব্যবহার কমাতে হবে। কেন, কারণ এটা পরিবেশ দূষণ করে। তাহলে পরিবেশের সঙ্গে মিশে থাকলে বছরের পর বছর এ একইভাবে আনচেঞ্জড অবস্থায় থেকে যায়। সুতরাং এটা আমাদের ব্যবহার করা আর যাবে না বা যায় না বা উচিত নয়। কারণ এটা তুমি যদি ড্রেনে ফেলো, ড্রেনের মুখে গিয়ে জ্যাম করবে, মুখটা ব্লক করে ফেলবে, জল যাবে না, জল নিকাশি ব্যবস্থা ব্যাহত হবে। মাটিতে ফেলো, মাটির উর্বরতা শক্তি নষ্ট করে দেবে, সেখানে ভালো ফসল হবে না। তো সেই কারণে ইথিলিন এর পলিমার যেটা পলিথিলিন, এটাকে বলা হয়ে থাকে নন বায়োডিগ্রেডেবল পলিমার। অর্থাৎ
জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মাটিতে ফেলে দিলে জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেই পলিমারটা কিন্তু ভাঙবে না বা বিশ্লেষণ ঘটবে না। অথচ তুমি একটা জামাকে ফেলে দাও মাটিতে, সুতোর তৈরি একটা জামা, বেশ কিছুদিন পর দেখবে সেটা কি হবে, নষ্ট হয়ে গেছে, দীর্ঘদিন থাকতে থাকতে একসময় মাটিতে মিশে যাবে। তাহলে সেই যে জামার মধ্যে যে সুতোগুলো ব্যবহার করা হচ্ছে, খড়, তুলো, এই সমস্ত জিনিসগুলো, এগুলোকে বলা হয়ে থাকে বায়োডিগ্রেডেবল পলিমার, অর্থাৎ জৈব ভঙ্গুর পলিমার। অর্থাৎ মাটিতে ফেললে জৈব রাসায়নিক বিক্রিয়ার দ্বারা, জলের উপস্থিতিতে জৈব রাসায়নিক বিক্রিয়ার দ্বারা সেই সমস্ত পলিমারগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায় বা ভেঙে যেতে পারে বা ভেঙে যায়। তাহলে যে সমস্ত পলিমারগুলো মাটির সঙ্গে মিশে যায় বা ভেঙে যায় সেগুলোকে বলি আমরা বায়োডিগ্রেডেবল পলিমার। যারা নষ্ট হয় না বা ভাঙে না তাদেরকে বলা হয়ে থাকে নন বায়োডিগ্রেডেবল পলিমার। তাহলে প্রাকৃতিক কিছু বায়োডিগ্রেডেবল পলিমার কি, কটন, কাঠ বলতে পারো, খড়, এই সমস্তগুলো হচ্ছে প্রাকৃতিক বায়োডিগ্রেডেবল পলিমার। এছাড়াও বিভিন্ন রকমের যে প্রোটিন বা স্টার্চ, এগুলো সবই হচ্ছে বায়োডিগ্রেডেবল পলিমার। অন্যদিকে কৃত্রিম কিছু বায়োডিগ্রেডেবল পলিমার আছে, যেমন PHB, এটাকে বলা হয়ে থাকে বায়োপল বা বায়োপলিমার থেকেই নামটা এসছে, বায়োপল। এটা একটা কৃত্রিম বায়োডিগ্রেডেবল পলিমার, পুরো নাম পলিহাইড্রোবিউটাইরেট। এইরকমই আরও আছে পলিগ্লাইকোলিক অ্যাসিড, পলিল্যাকটিক অ্যাসিড ইত্যাদি, নাইলন 2, নাইলন 6, এই জাতীয় পলিমার। তো এইগুলো হচ্ছে কৃত্রিম বায়োডিগ্রেডেবল পলিমার। আর নন বায়োডিগ্রেডেবল পলিমারের মধ্যে পলিভিনাইল ক্লোরাইড যেটা দেখলে, তারপরে পলিইথিলিন, এগুলো নন বায়োডিগ্রেডেবল পলিমার। কেন? কারণ এই পলিমারগুলো আমার কি হয় না, এই পলিমারগুলো আমার প্রাকৃতিক বিক্রিয়ার মাধ্যমে কিন্তু নষ্ট হয় না। তাহলে এই নন বায়োডিগ্রেডেবল পলিমারগুলো আমাদের ব্যবহার করা কখনোই উচিত নয়, কারণ সেগুলো ব্যবহার করলে পরে আমাদেরই ক্ষতি, আমাদের পরিবেশের ক্ষতি। সুতরাং যতটা সম্ভব আমাদের পলিথিন ব্যবহার কমানো উচিত, কমাতেই হবে। এরপর আর দুটো ছোট জিনিস থেকে গেছে, সেটা হচ্ছে 1 নম্বর ইথাইল অ্যালকোহল বা ইথানল, CH3CH2OH এর ব্যবহার এবং এর রাসায়নিক বিক্রিয়া। তো এর রাসায়নিক বিক্রিয়া দেখো, আমরা অলরেডি একটা পড়ে এসেছি, কি না, CH3CH2OH কে গাঢ় H2SO4 সহ গরম করলে, যদি 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গরম করি, তাহলে CH2 ডাবল বন্ড CH2 প্লাস ওয়াটার উৎপন্ন হয়। তাহলে এখানে টেম্পারেচার হচ্ছে 170। এটাকেই যদি আবার কনসেন্ট্রেটেড H2SO4, C মানে গাঢ় বলেছিলাম, তাহলে গাঢ় H2SO4 সহ 140 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করি, তাহলে এর 2 মোল বিক্রিয়া করে CH3CH2O CH2CH3 তৈরি করে বসে। তাহলে এই দুটো প্রোডাক্ট আমরা এখান থেকে পেয়ে থাকি। তাহলে এই দুটো হচ্ছে রিঅ্যাকশনের মধ্যে পড়ছে। আবার আরেকটা এর বিক্রিয়া হচ্ছে CH3CH2OH কে যদি ধাতব সোডিয়াম সহ উত্তপ্ত করা হয়, তাহলে এখান থেকে তৈরি হয় CH3CH2ONA প্লাস হাইড্রোজেন গ্যাস। তাহলে এটাকে যদি ব্যালেন্স করতে যাও, এটা 2, এটা 2, এটা 2, দেখো ব্যালেন্স হয়ে গেছে। তো এই ইথানল বা ইথাইল অ্যালকোহল কি কাজে ব্যবহার হয়? বাড়িতে বার্নিশ, কাঠের ওপরে যে বার্নিশ করে, সেই বার্নিশের যে গালা থাকে সেগুলোকে দ্রাবক বা দ্রবীভূত করার কাজে ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। বিভিন্ন মদ্য বা মদ্য জাতীয় পানীয় প্রস্তুত করতে, পানীয় মদ্য প্রস্তুত করতেও এটা ব্যবহার করা হয়। এছাড়া এর দ্রাব্যতা জলে অতিরিক্ত, জলের মধ্যে খুব বেশি পরিমাণে এটা কিন্তু দ্রাব্য। দেখবে এ কিন্তু রেকটিফাইড স্পিরিট প্রস্তুতিতে, অর্থাৎ ইনজেকশনের সময় আমাদেরকে যে সমস্ত অ্যালকোহলগুলো দেয়, স্যানিটাইজার প্রস্তুতিতে দেখবে বিভিন্ন স্যানিটাইজারের ওপরে লেখাই থাকে যে 70% অ্যালকোহল লাগবে বা বর্তমানে ব্যবহার হচ্ছে, সেখানেও এই ইথানল কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। এবার আসি আর একটা জৈব যৌগ, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাসেটিক অ্যাসিড
যার সংকেত CH3 COOH, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই যে অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে COOH গ্রুপটা আছে, এইটাকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তো এটা একটা অ্যাসিড, যে কারণে নামের শেষে অ্যাসিড কথাটা আসছে। তাহলে এ নিশ্চয়ই ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ আর জল উৎপন্ন করবে, কারণ আমরা জানি অ্যাসিড এবং বেস বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে। তাহলে এখানে যে লবণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে এইটা প্লাস জল, তাহলে এটা হচ্ছে তোমার লবণ। তাহলে এটার নাম কি হবে? এইটাকে বললাম অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এইটুকুকে CH3COO মাইনাসকে বলা হয়ে থাকে অ্যাসিটেট, তার সঙ্গে কি আছে? সোডিয়াম। তাহলে এটার নাম হবে সোডিয়াম অ্যাসিটেট, এটাকে বলা হয় সোডিয়াম অ্যাসিটেট। NaHCO3 প্লাস অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়া করলে এখান থেকে তৈরি হয় CH3COONA প্লাস জল প্লাস কার্বন ডাইঅক্সাইড। এই বিক্রিয়াটার একটা গুরুত্ব আছে। এই বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যাসিটিক অ্যাসিডের এই কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপকে বা অ্যাসিটিক অ্যাসিডকে ইনফ্যাক্ট আমরা শনাক্ত করতে পারি বলতে পারো। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে এই যে এখানে কার্বন ডাইঅক্সাইড দেখছো, এই কার্বন ডাইঅক্সাইডটা বাবুল আকারে মানে বুদবুদ আকারে দ্রবণ থেকে উঠতে থাকে। অন্য কোনো যে কটা যৌগ পড়ানো হলো তার মধ্যে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে মানে ইথেন, মিথেন, ইথিলিন, ইথানল, যার মধ্যেই সোডিয়াম বাইকার্বনেট যোগ করো না কেন, কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ কোনোটাতে পাওয়া যায় না। তাহলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ দেখে বোঝা যায় যে হ্যাঁ, জৈব যৌগটি কি হতে পারে? অ্যাসিটিক অ্যাসিড হতে পারে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে COOH গ্রুপের পরিচায়ক পরীক্ষা। ইন শর্ট তোমরা বলতে পারো সিলেবাস, অ্যাকর্ডিং টু সিলেবাস, যে CH3COOH এর শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট টেস্ট। অ্যাসিটিক অ্যাসিড ইথানলের সাথে বিক্রিয়া করে গাঢ় H2SO4 মিডিয়ামে, তৈরি করে কি? এস্টার CH3COO C2H5। C2H5 মানে এটাকে একসাথে লিখলাম C2H5। এটা হচ্ছে একটা এস্টার, এর গন্ধ হচ্ছে পাকা ফলের মতো মিষ্টি গন্ধ। তো এটাও একটা অ্যাসিটিক অ্যাসিডের পরিচায়ক পরীক্ষা, যা গাঢ় H2SO4 এর সঙ্গে যদি খুব সামান্য একটু হিট দেওয়া হয় তাহলে পাকা ফলের মিষ্টি গন্ধযুক্ত এস্টার যৌগ উৎপন্ন হয়। তো এই অ্যাসিটিক অ্যাসিডের কি ব্যবহার? এই অ্যাসিটিক অ্যাসিড বাড়িতে রান্নার কাজেও ব্যবহার হয়, মনে করে দেখো। ভিনিগারের মধ্যে কি হয়? ভিনিগারের মধ্যে 5 থেকে 8% অ্যাসিটিক অ্যাসিড থাকে। এছাড়াও পরীক্ষাগারে বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার হয়। সবকটার ক্ষেত্রে একটা জিনিস দেখো, পরীক্ষাগারে সবগুলোই ব্যবহার হয়, সুতরাং ওটা একটা কমন ব্যবহার প্রত্যেকের জন্য। যদি তোমরা মনে রাখো তাহলে পরীক্ষাতে ব্যবহার লেখাটা অনেকটা সুবিধা হয়ে যাবে। 1 নম্বর ওটার জন্য সহজেই পেয়ে যাবে। আচ্ছা, এছাড়াও বিভিন্ন রকমের রং প্রস্তুতিতে এটা ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও হ্যাঁ, ইথানলের ক্ষেত্রে একটা বলতে ভুলে গেছিলাম ব্যবহার, বিভিন্ন রকমের যে সেন্ট বা সুগন্ধি আমরা ব্যবহার করি, সেই সমস্ত বডি স্প্রে বা ডিও, সেই সমস্ততেও কিন্তু ইথানল থাকে বা ব্যবহার করা হয়। বিভিন্ন রকমের দ্রাবক, বিকারক ইত্যাদি হিসাবেও অ্যাসিটিক অ্যাসিডকে আমরা ব্যবহার করে থাকি। এবার আসছি মিথানল এবং ইথানলের ক্ষতিকারক প্রভাব। মিথানল এবং ইথানল যদি আমরা দেখি তো মিথানলের ক্ষতিকারক প্রভাবটা ইথানলের থেকে কিন্তু অনেক বেশি। মিথানল আমাদের দেহের অনেক ক্ষতি করে। সাধারণত যারা ড্রিঙ্ক করে তারা ইথানলটা ড্রিঙ্ক করে থাকে। মিথানলটা কিন্তু আমাদের শরীরের সরাসরি এফেক্ট ফেলে। মিথানল পান করলে অন্ধ হয়ে যেতে পারে এবং মানুষ মারাও যেতে পারে। সুতরাং মিথানলটা আমাদের শরীরের ক্ষতি করে এবং লিভারকে নষ্ট করে দেয়।
ইথানলও লিভার নষ্ট করে, কিন্তু ইথানলের ক্রিয়াটা অনেক স্লো বা ধীরে ধীরে ঘটে থাকে। অন্যদিকে মিথানল কিন্তু অনেক ফাস্ট কাজ করে থাকে। তো এই ইথানলের 95.6% ইথানল এবং 4.4% জল এর যে মিশ্রণ সেটাকে বলা হয়ে থাকে রেকটিফাইড স্পিরিট। তাহলে এটাও বার্নিশের কাজে ব্যবহার করা হয়, বিভিন্ন ক্ষেত্রে দ্রাবক রূপেও ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া 10% মিথাইল অ্যালকোহল এবং এর সঙ্গে অর্থাৎ রেকটিফাইড স্পিরিটের সঙ্গে 10% মিথানল এবং তার সঙ্গে যদি তুমি কাউকাসিন বলে একটা পদার্থ পাওয়া যায় যেটা রবারের নির্যাস, পিরিডিন এবং ন্যাপথা, এই কটাকে মিশিয়ে যে সলিউশনটা পাওয়া যায় সেটাকে বলা হয়ে থাকে মেথিলেটেড স্পিরিট। এই রেকটিফাইড স্পিরিটের মধ্যে এইগুলোকে মেশালে আমরা এখান থেকে পাই মেথিলেটেড স্পিরিট। তাহলে এটার ব্যবহার কি? এটাও বিভিন্ন পদার্থের দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়, বার্নিশের কাজেও এটা কিন্তু ব্যবহার করা হতে পারে। তাহলে এই হচ্ছে টোটাল জৈব রসায়ন। আর তোমাদের সিলেবাসে জৈব রসায়নের সেরকম কিছু নেই। তাহলে আজকে আমরা কি কি শিখলাম বা কি কি দেখলাম? প্রথমত আমরা দেখলাম বিভিন্ন জৈব যৌগের ব্যবহারগুলি কী রকম হতে পারে, সেখান থেকে এলপিজি, সিএনজি এগুলির ব্যবহার সম্পর্কে জানলাম। এগুলির ব্যবহার হয়ে যাওয়ার পর আমরা তারপরে কি দেখলাম, বিভিন্ন জৈব যৌগের বিভিন্ন রকমের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে দেখলাম। কোন ক্ষেত্রে টেম্পারেচার মেনশন করব, কোন ক্ষেত্রে করব না, রাসায়নিক বিক্রিয়াগুলির ক্ষেত্রে কোন টেম্পারেচারটা খুব ইম্পর্ট্যান্ট, কোনটা না দিলেই নয়, বা ভুল টেম্পারেচার বা উষ্ণতা আমরা যেন রাসায়নিক বিক্রিয়ায় না দিই সেটার সম্পর্কে দেখলাম। এরপরে অ্যাসিটিক অ্যাসিড, ইথানল ইত্যাদির ব্যবহার দেখলাম, রেকটিফাইড স্পিরিট কি, মেথিলেটেড স্পিরিট কি ইত্যাদি এই সমস্ত জিনিসগুলোও জানলাম। তাহলে টোটাল অর্গ্যানিক কেমিস্ট্রিটা তোমাদের সিলেবাসে যা আছে খুব অল্প পরিমাণ আছে, কিন্তু জিনিসটা একটা বেস বা একটা খুঁটি যেটা তোমাদের ভবিষ্যতে অনেক কিছু কাজে লাগবে। সুতরাং অর্গ্যানিক কেমিস্ট্রিটুকু একটু ভালো করে পড়বে এবং এখান থেকে কোশ্চেন অ্যাটেম্প্ট করাটাও খুব সহজ। এখান থেকে কোশ্চেন অ্যাটেম্প্ট করলে ভালোই নম্বর পাওয়া যায়। একটু যদি সময় নিয়ে ভালো করে একটু পড়ো তাহলে কোশ্চেনগুলো খুব সহজেই তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে। তাহলে অর্গ্যানিক কেমিস্ট্রি তোমাদের পুরো শেষ। এই পর্যন্ত ভালো করে তোমরা দেখবে, বিভিন্ন রকমের কোশ্চেন যেগুলো আছে কোশ্চেনগুলো আলোচনা করবে তোমাদের মাস্টারমশাইদের সাথে, দেখবে অনেকটাই তোমাদের সুবিধা হয়ে যাবে। এবং বিভিন্ন যে এমসিকিউগুলো তোমাদের বিভিন্ন বইয়ে বা বইয়ের শেষে বা কোশ্চেন পেপারে বিভিন্ন দেওয়া থাকে, সেই এমসিকিউগুলো করার চেষ্টা করবে। যত বেশি প্র্যাকটিস করবে অর্গ্যানিকটা, কিন্তু তত সুবিধা হবে পরীক্ষায় উত্তর করতে। ধন্যবাদ।